অডিট রিপোর্ট তো চাইতেই পারে, ভোট তো এই কারণেই আছে। ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হলে হস্তক্ষেপ করার ক্ষমতা কোর্টের আছে, কোর্ট সেই পাওয়ার অনুযায়ী করছে। এটা 500 কোটি টাকার কাছাকাছি। এই টাকা থাকলে অনেকগুলো হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন বসানো যেত। এই টাকা থাকলে অনেক কিছু করা যেত। আমরা টাকা দেওয়ার বিরোধিতা করছি না, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, হিসাব রাখা উচিত, এবং বকেয়া ডিএ সহ কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না, 1,10,000 কেন 5,10,000 দিলেও আপত্তি নেই। অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই কোর্ট হস্তক্ষেপ করছে। অডিট এবং ক্যাগের যে গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন ভায়োলেশন হচ্ছে। এই একটা মাত্র সরকার, আমি বিধানসভায় দেখেছি, ক্যাগ রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশান হয় না। লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয় না, ডিসকাশান হয় না। কোর্ট বকেয়া যারা টাকা পেয়েছে 10,000 থেকে 75,000, তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন, কোর্টের সে অধিকার আছে। তবে পুজোতে 1,10,000 নয় 5,10,000 দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোনো আপত্তি নেই। সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, বকেয়া ডিএ, পেনশনার্সদের যা আছে, কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের, এগুলো দিয়ে যদি করেন ভালো হয়। এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের মিটিং হবে, সেখানে আবার 500 টাকা বাড়াবে। হ্যাঁ, কেউ আসবে না। মমতা ব্যানার্জিকে যে ভোট দেয় মুসলমানরাও আসবে না। 5,000 টাকায় কিচ্ছু হয় না। ওরা বলেছে যে 30,000 টাকা মিনিমাম রোজগার আছে, এর থেকেও বেশি। আমরা তো বলছি মমতা ব্যানার্জিকে আমরা ডেলি 5,000 টাকা দেব, তিনি দয়া করে বাংলা ছাড়ুন। বাংলার কালচার বাংলাতেই আছে। বাংলার কালচারে আকাশকে আসমান, জলকে পানি, বাবাকে আব্বা, মাকে আম্মা, এটা বাংলার কালচার নয়। বাংলার কালচার বাংলাতেই আছে। কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি, যে গণপতি পুজো ও তো মারাঠিদের, মহারাষ্ট্রের, এটা হিন্দুরা ভাঙছে। রামনবমী ও তো ইউপির, ওটা হিন্দুরা ভাঙছে। দুর্গা পুজো ওটা তো কলকাতার, ওটা পাটনার লখনৌর হিন্দুরা ভাঙছে। ছট পুজো ওটা তো ঝাড়খণ্ড বিহারের, ওটা বাংলার হিন্দুরা ভাঙছে। অতএব বাংলার হিন্দুরা আজকে, হিন্দুদের যে একটা গোটা বিশ্বব্যাপী ব্যাপ্তি রয়েছে, সেই ব্যাপ্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করার জন্য, যারা হিন্দুদের মধ্যে তাদের দেবদেবী, তাদের ধর্মীয় আস্থা, তাদের ভাষাকে বিভাজন করতে চান, এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন, প্রাচীরটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। ভাষা আমার বাংলা হতে পারে, ভাষা আমার হিন্দু হতে পারে, অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমি সনাতনী। সংবিধানে 130তম সংবিধান সংশোধনী আটকানোর জন্য, আটকাতে পারবেন না। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আটকাতে পারেননি, রিপিল তালাক আটকাতে পারেননি, 370-35 এ আটকাতে পারেননি, এটাও সিএ আটকাতে পারেননি, এটাও আটকাতে পারবেন না। সবাইকে নিয়ে রাজ্যের বদল করতে চান, তখন বলছেন প্রধানমন্ত্রী
সব দলবদলুরা যে ভিড় হবে কি করে? দিলীপ বাবু বলেছেন যে আমি বলি না তো, আপনি শ্রমিকদাকে জিজ্ঞেস করুন, আমি বলবো। শেষ পর্যন্ত মানতেই হবে, না যদি মানেন তাহলে মনোজ পন্থের। কিন্তু মমতা ব্যানার্জির এখন কোনো দাঁড়াবার জায়গা নেই, সেই জন্য এইসব করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পিসির আলোকে আলোকিত, চাঁদ যেমনি সূর্যের আলোতে আলোকিত, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির আলোকে আলোকিত, ওর অন্য কোনো অস্তিত্ব নেই। যে জিনিসগুলো অমর্ত্য সেন বলছেন সেগুলো তার এখতিয়ারের বাইরে, সেগুলো সম্বন্ধে তিনি বিন্দু বিসর্গ কিছু জানেন না। তিনি রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদীর ওপর চটে আছেন। মমতা ব্যানার্জি লাফালাফি আরম্ভ করেছে, এটা হচ্ছে গিয়ে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফল। ইডির হাত থেকে বাঁচতে জীবনকৃষ্ণ সাহা পালাতে গেছিল পাঁচিল টপকে, এবং তার ফোনটি সে ছুঁড়ে একটি ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি, ইডি তাকে গ্রেফতার করে। তো হতেই পারে। জীবনকৃষ্ণ সাহা এর আগেও আমার যতদূর মনে পড়ে ফোন, নিজের মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিল বা এরকম লয়ে গিয়েছিল। যে চোর তা তো বোঝাই যাচ্ছে, চোর না হলে কেউ নিজের মোবাইল পুকুরে বা নর্দমায় ফেলে দেয়? এ চোর, তৃণমূলের এত চোর আছে, তার মধ্যে আর একটা চোর। বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল জোরদার আন্দোলন করছে, কিন্তু সেখানেই প্রধানমন্ত্রী 22শে আগস্ট বঙ্গোদয়ের ডাক দিয়েছেন। তিনি বলেছেন যে বাঁচতে চাই তো বিজেপিকে বাংলায় চাই। এটা কি ক্যাচলাইন হতে পারে 26-এর নির্বাচন? দেখো, সেটা আমি বলতে পারবো না ক্যাচলাইন হতে পারে কি না, সেটা দল করবে, সিদ্ধান্ত করবে। কিন্তু এই যে বাঙালি অস্মিতা নিয়ে মমতা ব্যানার্জি লাফালাফি আরম্ভ করেছে, এটা হচ্ছে গিয়ে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফল। দুর্নীতি, স্বজন পোষণ, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বেকারি, তারপর অন্যান্য যে সমস্ত আছে, এবং শেষ পর্যন্ত মুসলমান তোষণ, এইসব নিয়ে আজকে তৃণমূলের ভাবমূর্তি, মানে তৃণমূল মানে মমতা ব্যানার্জি, আর কার? মমতা ব্যানার্জির ভাবমূর্তি যেখানে এসে ঠেকেছে, সেখানে তার এই সমস্ত বাঙালি অস্মিতার মতন বুজরুকি করা ছাড়া কোনো উপায় নেই। বাঙালিরা বহুদিন ধরে, গত শতাব্দী থেকে, ঊনবিংশ শতাব্দী থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বাস করছে এবং তারা খুব সুখে আছে সেখানে। বাঙালিরা বিভিন্ন জায়গায় খুব বড় বড় পদ অধিকার করেছে, কেন্দ্রীয় সরকারে করেছে, অন্য রাজ্য সরকারও করেছে। সেই পরিপ্রেক্ষিতে এটা একটা হাস্যকর ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জির এখন কোনো দাঁড়াবার জায়গা নেই, সেই জন্য এইসব করছে। যদি কারমাইকেল হোস্টেল হয়, মুসলিমদের জন্য বিশেষ করে রাখা যদি হোস্টেলে হয়, তাহলে জিনিসটা চেহারা অন্যরকম হবে। আমার মনে হয় না অন্য কোনো হাসপাতালে হোস্টেলে হয়েছে, ওইখানেই হয়েছে। উর্দুভাষীরা বাংলাভাষীদের মারধর করেছে। অনুপ্রবেশকারী নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন অমিত শাহের মন্ত্রকের অধীনে, তাহলে সেই দায় কেন্দ্রীয় সরকারের। অনুপ্রবেশ রুখবার জন্য অভিষেকের ধারণা যে সীমান্ত বরাবর বিএসএফ হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে কেউ যে ঢুকতে গেলেই ক্যাঁক করে ধরবে। অভিষেকের কি কোনো ধারণা আছে? সে কি কখনো সীমান্তে গিয়ে দেখেছে যে কিভাবে সীমান্তটা আছে, সে তার টোপোগ্রাফি কীরকম এবং সেখান থেকে ঢুকে পড়া কত সহজ? এই সীমান্তের মধ্যে বহু অঞ্চল আছে যেগুলো রিভারাইন, মানে যেগুলো নদী সীমান্ত। সে নদী সীমান্তে যে কোনো রকম অনুপ্রবেশ আটকানো অত্যন্ত শক্ত কাজ। তা সত্ত্বেও অনুপ্রবেশ আটকানো হচ্ছে। তা সত্ত্বেও হিঙ্গলগঞ্জ বা এই সমস্ত সীমান্তে মাঝে মাঝেই অনুপ্রবেশকারী ধরা পড়ছে। অন্যান্য বহু জায়গায় মমতা ব্যানার্জি জমিদারনি কাঁটাতার তৈরির জন্য সেখানে সেই অনুপ্রবেশ ঘটেই চলেছে আর কি। অতএব ওর কথা আমি ধর্তব্যের মধ্যে ধরি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পিসির আলোকে আলোকিত,
চাঁদ যেমনি সূর্যের আলো আলোকিত, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির আলোকে আলোকিত, ওর অন্য কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন এসআইআর প্রসঙ্গে বলছেন যে গরিবের অধিকারে হাত দেওয়া হয়েছে। আমাদের দেশে এমন প্রচুর মানুষ আছে যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই। যদি আমরা একটা ভালো কাজ করতে গিয়ে 7টা ভুল করি তাহলে সেটাকে সমর্থন করা উচিত। অমর্ত্য সেনকে আমি মনে করিয়ে দেবো যে তার পূর্বসূরি এফ এ হায়েক যিনি অর্থনীতিতে তার বহুদিন আগে পুরস্কার পেয়েছিলেন, সেই এফ এ হায়েক বলেছিলেন যে অর্থনীতিবিদ যারা আছেন পৃথিবীতে, একেবারে প্রথম সারির অর্থনীতিবিদরা আছেন, তাদেরও মনে করা উচিত নয় যে তারা অর্থনীতি জানেন বলে তারা পৃথিবীর সব কিছু জানেন। কি করে সীমান্ত রক্ষা করতে হয়, কীভাবে ভোট প্রক্রিয়া চালাতে হয়, এগুলো সব জানেন। অমর্ত্য সেন অর্থনীতি ভালোই জানেন, সেটা নিয়ে এখানে তর্ক বিতর্কের অবকাশ নেই। কিন্তু যে জিনিসগুলো অমর্ত্য সেন বলছেন সেগুলো তার এখতিয়ারের বাইরে, সেগুলো সম্বন্ধে তিনি বিন্দু বিসর্গ কিছু জানেন না। তিনি রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদীর ওপর চটে আছেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পরিচালনার সময় তিনি নানা রকম কুকর্ম করেছেন, সেগুলো ধরা পড়ে গেছে এবং সেই জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বিদায় নিতে হয়েছে। সেই জন্য রাগের চোটে এই সমস্ত অবান্তর কথা বলছেন। দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, যার সম্পত্তির সংখ্যা 15 লাখ টাকার কিছু কাছাকাছি। আর সবচেয়ে শীর্ষস্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। প্রায় 931 কোটি টাকা তার সম্পত্তির পরিমাণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত জানো কি তুমি? জানি না। মমতার এই যে সম্পত্তির পরিমাণটা বলেছে, এই পরিমাণটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কারণ সম্পত্তি তো সব নিজের নামে থাকে না, সম্পত্তি ভাইদের নামে থাকে, সম্পত্তি ভাইয়ের বউদের নামে থাকে, সম্পত্তি পার্টির কেওড়াদের নামে থাকে। অতএব এইগুলো যে কথাটা বলেছে এই 15 লাখ টাকা, এগুলো বিশ্বাসযোগ্য না। এগুলো ছেলে ভুলোনো, এবং ছেলেরাও আজকালকার দিনে এই সমস্ত কথাই ভুলবে না। একদম শেষ পর্যন্ত মনোজ পান্তকে ডাকা হয়েছিল, তাকে কিছু বিশেষ কাজ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি পুরোপুরি অর্ডার মানেননি। এরপর তাহলে নির্বাচন কমিশন কি করবে? এখনও তো সময় যায়নি, এখনও সময় আছে এবং মনোজ পন্তকে শেষ পর্যন্ত মানতেই হবে। না যদি মানেন তাহলে মনোজ পন্থের সমস্যা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।